সমগ্র সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহর পরিবার এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে যে আল্লাহর পরিবারের সেবা করে। তো এই হাদিসটা আমাকে অনেক বেশি উৎসাহ দিত যে আমি আমার রবের পরিবারের সেবায় নিয়োজিত হতে চাই এবং এর মাধ্যমে আমি আমার রবের নৈকট্য অর্জন করতে চাই। আসসালামু আলাইকুম। স্বপ্নজয় করেছে যারা দেখতে আসলে কেমন তারা? এর ২য় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছে আমার স্টুডেন্ট সামিয়া আক্তার ঐশী। এবছর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় ২০২২তম স্থান অধিকার করে এবছর সে খুলনা মেডিকেল কলেজে পড়ার গৌরব অর্জন করেছে। ঐশীর কাছ থেকে শুনবো, এত প্রফেশন থাকতে কেন ডাক্তারি? আসলে প্রত্যেকটা প্রফেশনেই যে যার জায়গা থেকে দিনের সেবায় নিয়োজিত হতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে যার জায়গা থেকে তার নিজের স্বার্থ অনুযায়ী কাজ করতে পারে। বাট মেডিকেল প্রফেশনটা আসলে এমন একটা জায়গা যেখানে আল্লাহর সন্তুষ্টি পাওয়া বা দিনের সেবা করা অনেকটা সহজ। এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যে আল্লাহ তাআলার সমগ্র সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহর পরিবার এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে যে আল্লাহর পরিবারের সেবা করে। তো এই হাদিসটা আমাকে অনেক বেশি উৎসাহ দিত যে আমি আমার রবের পরিবারের সেবায় নিয়োজিত হতে চাই এবং এর মাধ্যমে আমি আমার রবের নৈকট্য অর্জন করতে চাই। এর জন্যই আসলে মেডিকেল প্রফেশন। আচ্ছা, মেডিকেলে চান্স পরে বড় সুখবরটা কিভাবে পেয়েছিলে এবং জানার পরে নিজের এবং পরিবারের সবার আসলে রিঅ্যাকশনটা কেমন ছিল? পরীক্ষার আগের দিন থেকে বা ২-১ দিন আগে থেকে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। বাট হঠাৎ করেই পরীক্ষার আগের দিন থেকে একেবারেই কেমন যেন রিল্যাক্স হয়ে যাই। কোনোই মনে হচ্ছিল না পরীক্ষা। তো পরীক্ষার আগের দিন, পরীক্ষার দিন, পরের দিন ৩ টা দিন আমি জাস্ট একেবারে ফাইন ছিলাম। বাট পরীক্ষার রেজাল্ট দিবে যেদিন সকালেও একেবারে নরমাল। ১৪ তারিখে? হ্যাঁ, ১২:৩০ টার দিকে হঠাৎ করে একটু ভয় লাগতেছে। তো আম্মু বলল যে, "গোসল-টোসল করে নাও, ভাল লাগবে।" আচ্ছা গোসল করলাম, দেন নামাজ পড়লাম। ২:৩০ বাজে দেখি অবস্থা আরো খারাপ হচ্ছে। তো তরু শরীফ পড়তেছি, নফল নামাজ পড়তেছি। এই করতে, করতে ৩:৩০ বাজে তখন আমি আর জাস্ট প্রেশার নিতে পারতেছি না। আমি আপনাকে হ্যাঁ, আমাকে মেসেজ দিয়ে বলল যে, "ভাই আমি ঘুমায় যাচ্ছি। যদি ভালো খারাপ কিছু হয় আমাকে ফোন দিয়ে জানাই দিও।" আমি আসলে অনেকেই টেনশন করলে ঘুম আসে না। আমার ঘুম আসে বেশি, আমি ঘুমায়ে যাই, কোনো প্যারা নাই। তো আমি ঘুমায়ে যাই, আসলে ঘুমটাও বেশিক্ষণ হয় না। আজান দিয়ে দেয় বা ইয়েতে আসরের ৪ টার সময় আবার উঠে আবার নামাজ পড়ে আবার টেনশন শুরু। তো ৪:৩০ টার দিকে আপনার ফোন আসে। জাস্ট ফোনটা পেয়ে আমার মনে হলো আমি আসমান থেকে জমিনে টাচ করে পড়ছি। কি হবে না হবে? তো যখন জিজ্ঞেস করলাম যে, "ভাইয়া রেজাল্ট দিছে?" ভাইয়া বলতেছে, "হ্যাঁ।" আমি বলছি, "কি হইছে?" বলছে, "কই খুলনা মেডিকেলে চান্স পাইছে।" আমি করে আম্মুরে ডাকবো, তার মধ্যে আমার ফুপি আবার আগে বলে দিছে যে, "রেজাল্ট যেটাই হোক আগে শুকরানা সিজদা দিবা, দেন সবাইরে বলবা।" আমি থেমে যেয়ে ২ টা সিজদা দিয়ে দেন আম্মুকে ডাক দিলাম। ফুপি জড়ায় ধরে কেঁদে দিছে। আম্মু কাঁদতেছে আর আমি বেশ মজাই নিচ্ছি, হাসতেছি। অনুভূতিটা আসলে পরের ২ ঘন্টা মনে হচ্ছিল পুরো ঈদের মতো। অনেক ভালো ছিল আসলে বলার মুখে ভাষায় প্রকাশ। এই পুরো অ্যাডমিশন জার্নিতে আমরা তো সবাইকে একটু ক্রেডিট দিই যে আসলে আমাদের জার্নিতে কে কি ভূমিকা রাখছে। তুমি কাকে দিতা? অবশ্যই ১ম এই আমার মহান রবের শুকরিয়া আদায় করব, তার সন্তুষ্টি এবং সে আসলে আল্লাহ কবুল না করলে আসলে কিছুই করার নাই। এবং এরপরেই আমার পরিবার। পরিবারের সবাইকেই বলব আসলে আমি ৩ টা মাস তাদের বাক স্বাধীনতা একেবারেই কেড়ে নিছিলাম। তারা কথাই বলতে পারেনি। বিশেষ করে আমার আম্মু অনেক বেশি কষ্ট করছে। আমার খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজ সেই করছে। তো আল্লাহ, দেন হচ্ছে পরিবার। আর এরপরে বলতে গেলে যে সকল টিচার। তো টিচারদের মধ্যে বলতে গেলে আপনার অবদানটা একেবারেই সবথেকে বেশি আমার বলতে গেলে যদি বলতে একটা পারসনের নাম বলতে হবে যে যার কারণে তুমি আজ এখানে, সেটা জাস্ট আপনি অ্যান্ড আপনি। আমি না? কারণ ১ম ১ টা মাস আসলে আমি বুঝতে পারিনি কিভাবে কোন লাইনে আগাবো কি আমার কিন্তু অনেক আগে থেকে স্বপ্ন এবং এই স্বপ্ন পূরণের জন্য আমি চেষ্টাও আজকের থেকে না, সেই ফার্স্ট ইয়ার থেকে করতেছি। বাট মেডিকেলের ফার্স্ট ১ টা মাস আমার একেবারেই নষ্ট হইছে এটাই বলব আমি। কারণ আমি প্রপার গাইডলাইনস পাই নাই। তো জাস্ট ১ মাস পরেই আপনার সাথে পরিচয় হলো। দেন পড়ালেখা শুরু। দেন আমার ওই যে ১ মাস পরে আপনার সাথে আ পরিচয় হওয়ার ১ মাস পরে আমার সিলেবাসটা শেষ হয়। এছাড়া আমার সিলেবাস শেষ হইতো কিনা আমি এটাও জানি না। অ্যান্ড জিকে তো খুবই খারাপ অবস্থা ছিল। এরপরে তো লাস্টের দিকে এসে আবার হইলো কি মেন্টালি একেবারে ভেঙে পড়লাম যে আমার দ্বারা আসলেই হবে না। তখন আপনি আসলে যেভাবে সাহস যোগাইছেন এইটা আমার জন্য সবথেকে বেশি টাচ করছে। কারণ আমি প্রত্যেকটা স্টুডেন্ট যে বিশ্বাস করে না যে সে চান্স পাবে, তার দ্বারা আসলে চান্স পাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট অ্যান্ড পাবে কিনা এটাও বলা যায়। আমি তো ধরে নিছিলাম আমার চান্স হবে না। তো এখানে আপনি আমাকে স্বপ্ন দেখাইতে
শুরু করছেন যে তোমার ঢাকায় হবে, ঢাকা ও মেডিকেল। সেটা প্রতিদিন এটা নিয়ে ঝগড়া বাঁধতো যে ও আমাকে বলতো যে ভাই আমি খুলনা মেডিকেলে পড়তে পারলে খুশি। আমি বলতাম যে না তোমাকে ঢাকা মেডিকেলেই যেতে হবে। ঢাকা না হইলে সলিমুল্লাহ। কিন্তু তার জীবনে একটাই স্বপ্ন ভাই আমি খুলনায় থাকবো। যাক আল্লাহ তাআলা তোমাকে খুলনায় কবুল করছে। আচ্ছা তুমি তো বললা যে ঠিক আছে ভাই এগুলো হেল্প করছে। তোমার কি মনে হচ্ছে আসলে এই পুরো অ্যাডমিশন জার্নিতে একজন প্রাইভেট টিউটর আমাদের বাসায় পড়ায়। তোমার প্রাইভেট টিউটরের গুরুত্ব কতটা? এবং এটা আসলে কবে থেকে শুরু করা উচিত? প্রাইভেট টিউটর আসলে অনেকের অনেক রকম মত থাকে, বাট আমি যদি জাস্ট আমার অপিনিয়নটা বলি, এটা মাস্ট। এটা মনে করেন না হইলে অনেকেই মানে যে যার মতো অনেকে টপার আছে, নিজের ধারায় আগায় যেতে পারে, বাট মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা মাস্ট, একটা প্রপার গাইডেন্স, এবং এটা একেবারেই শুরু থেকে শুরু করা দরকার। যেমন আমি আজ আফসোস করি যে কেন আমার মানে মেডিকেলের ফার্স্ট দিন থেকে যখন থেকে অ্যাডমিশনের জার্নিটা শুরু হয়েছে কেন আপনার সাথে দেখা হয় নাই। এটা আমার অনেক বড় আফসোসের জায়গা, আমার আম্মুর আফসোসের জায়গা। তো এটাই বলবো যে একেবারে প্রথম দিন থেকে দরকার, এবং মানে প্রাইভেট টিউটর মাস্ট, যে সফলতার সাথে থাকবে। একদিন একটা ভালো রেজাল্ট হয় এবং পরের দিন আবার দেখা গেলো ধুপ করে একটা খারাপ রেজাল্ট হলো, ওই সময়টা ধরে রাখার জন্য যে না এটা খারাপ না, তুমি আবার পারবা, এই যে সাহস, এই সাহসের জন্য হইলে একজন প্রাইভেট টিউটর মাস্ট দরকার। ঐশী কিন্তু সরকারি রূপসা কলেজ থেকে এবছর চান্স পেয়েছে। তো আমরা খুলনায় যেটা চিন্তা করি যে সিটি কলেজ, তারপরে ওইদিকে নদীর ওই পারে যে কলেজগুলো আছে। তুমি পুরো এই পারে পড়াশোনা করে তুমি সরকারি রূপসা কলেজ থেকে তুমি এরকম একটা অবিস্মরণীয় একটা রেজাল্ট করছো আল্লাহর রহমতে। তোমার মনে হয় কি যে আসলে কলেজ কতটা গুরুত্বপূর্ণ এটা অ্যাডমিশনে? কলেজটা আমি মনে করি একেবারেই মানে একেবারেই ইম্পর্টেন্ট না। আসলে স্টুডেন্ট কিভাবে পড়ালেখা করতেছে এবং তার চাওয়াটা কতটুকু, সে কিভাবে করতেছে, বা সে আসলে কতটা ডেডিকেটেড, এটাই ইম্পর্টেন্ট। কলেজের নামটা আসলে নাই। তুমি অ্যাডমিশন টাইমে কয় ঘন্টা করে করতো ডেইলি? কোচিংটা কয়দিন পরে জিজ্ঞেস করা শুরু করে দেবে? হ্যাঁ। আচ্ছা, ১ম দিন থেকে মানে ১ম ১ মাস তো বললাম আমার একেবারে খারাপ দিয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে। বাট পরে যখন পড়া শুরু করছি তখন আসলে ঘন্টা হিসাব করে পড়া হয়নি। চোখ যতক্ষণ খোলা থাকতো ততক্ষণই পড়া হইছে। ওয়াশরুমে যেয়েও পড়া হইছে, হাঁটতে চলতে পড়া হইছে, খাওয়ার সময় পড়া হয়। এটা আসলে আমি সবসময় বলি যে ঘন্টা সিলেক্ট না করে টপিক সিলেক্ট করবা। টপিক সিলেক্ট করি। এই টপিকটা আজকে শেষ করবো। সেটা শেষ করতে তোমার যদি ২ ঘন্টা লাগে তাহলে ২ ঘন্টা। আর যদি ১২ ঘন্টা লাগে তাহলে ১২। আচ্ছা তাহলে এখন জুনিয়রদের উদ্দেশ্যে ২৬ ব্যাচ, ২৭ ব্যাচ এদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি থাকবে? একাডেমিকে তোমাদের বেসিকটা ক্লিয়ার করে আসতে হবে। অ্যান্ড এখন থেকে আসলে অ্যাডমিশন বেস হালকা পড়ালেখা করতে হবে। কারণ লাস্টের ৩ মাস আসলে তুমি চান্স পাবা কিনা বা কোথায় পাবা এইটা ডিসাইড করে। বাট আগে থেকেই বেসিকটা ক্লিয়ার করে আসা, বা আমি কোন দিকে যাব সেটা ফিক্স করে সেই পথটা আসলে কেমন, সেই পথটা চিনে রাখা, এটা এখন থেকে করতে হবে। না হলে লাস্টের ৩ মাস আসলে সম্ভব না। ওরা আসলে অ্যাডমিশন টাইমে চিন্তায় থাকে যে এতগুলা কোচিং বা বাসায় টিচার নিবো কিনা। তুমি একটা কমপ্লিটলি তুমি যদি বলো তোমার এক্সপেরিয়েন্স যে আসলে কোন কোচিং করা উচিত বা কেমন কোচিং করা উচিত এবং বাসায় টিচার নেওয়া উচিত কিনা? আচ্ছা, কোচিং এর দিক থেকে দেখতে গেলে আমরা ২ ধরনের কোচিং দেখি, যে একটা হচ্ছে ন্যাশনালি, একটা সারা হচ্ছে দেশে যে সারা দেশে পরিচালিত হয়, আর একটা হচ্ছে প্রাইভেট ভাবে লোকালি দল একটা একটা চলে। অংশ থাকে। তো আমার পরামর্শ থাকবে অবশ্যই ন্যাশনাল ভাবে যেগুলা পরিচালনা করা হয় ওইগুলার মধ্যে থেকে বেছে নেওয়া। তুমি তো আমার কাছে পড়ছো হচ্ছে পুরো অ্যাডমিশন টাইমটা। এখন তোমার আলিফ ভাইয়ের সম্পর্কে সবচেয়ে ভালো দিক কোনটা এবং সবচেয়ে খারাপ দিক কোনটা? আচ্ছা, আলিফের ভালো দিকটা যদি বলতে হয়, খুবই অপটিমিস্টিক একটা পারসন। একেবারে হতাশ হয়ে যাওয়ার সময়ও মনোবল ধরে রাখতে পারে এবং ধরে রাখতে পারে। ইভেন সে স্বপ্ন দেখাতে পারে। আমি যে স্বপ্নটা দেখতে পারতেছিলাম না, সেই জাস্ট আমাকে স্বপ্ন দেখাইছেন। লাস্টের দিকে এসে আমার এমন হয়েছিল যে আমি যে আমার স্বপ্নের পেছনে ছুটতেছি এমন না। কেন আমি ভাইয়ার স্বপ্নের পেছনে ছুটতেছি, অ্যান্ড আমার এটা অ্যাচিভ করতে হবে। অ্যান্ড ভাইয়ের খারাপ দিক আমি আসলে ওইভাবে পাই নাই, অ্যান্ড আমি জানিও না, এজন্য আমি বলতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার সামনে মেডিকেল লাইফের জন্য অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক।